গল্পটি শুরু হয় নিউ ইয়র্কের বাফেলো শহরে, যেখানে আমরা ড্যান মর্গান নামের একটি লোককে দেখতে পাই। ড্যান একটি ল্যাম্বরগিনি শোরুমে কাজ করে। সে তার গ্রাহকদের চাহিদা বোঝে, তাই সে খুব সহজেই গাড়িগুলি সেল করে দিতে পারে। প্রতি মাসের মতো এই মাসেও সে সবথেকে বেশি গাড়ি বিক্রি করেছে। আজ তার অ্যানিভার্সারি, তাই সে কাজ থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে স্ত্রীর জন্য গোলাপ নিয়ে বাড়ি ফেরে। ড্যান তার শান্তিপূর্ণ শহর এলাকায় পরিবারের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করে। তার 3 সন্তান, নিনা, কাইল এবং ম্যাক্স। নিনা তার কলেজ পরিবর্তন করে প্রেমিক ট্রেভারের সাথে অন্য কলেজে চলে যেতে চায়, কিন্তু তার বাবা মা এটা একদমই পছন্দ করে না। এদিকে কাইলও তার বাবার সাথে ঠিকমতো কথা বলতে পারে না। কাইল গেম খেলতে পছন্দ করে, কিন্তু ড্যান গেমিং জিনিসটাকেই অপছন্দ করে। ড্যান কাইলকে বলে, আমি তোমাকে গেমিং ছাড়তে বলেছিলাম, কারণ সারাক্ষণ মানুষের মাথা উড়িয়ে দেওয়া ভালো কাজ নয়। তুমি জানো আজ আমাদের বার্ষিকী, ছোট ভাইয়ের দেখাশোনার করার কথা ছিল তোমার। ড্যান তার স্ত্রী জেসিকার সাথে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এদিকে নিনা এবং কাইলের মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের চিন্তা একটাই, এখন ছোট ভাই ম্যাক্সের দেখাশোনা কে করবে। ড্যান নিনাকে ম্যাক্সের খেয়াল রাখার দায়িত্ব দেয় এবং কাইলকে কিছুটা সময় বাড়ির বাইরে কাটানোর পরামর্শ দেয়। কাইল সামির নামের এক বন্ধুর বাড়িতে আসে। বাড়িতে পৌঁছানোর পর গেমিং সেটআপের জন্য $200 ভাড়া হিসেবে দেয়, যেটা তার পরিবারের অজান্তে। কাইল তার গেমিং জগতে কিলবয় নামে পরিচিত। বিশেষ করে শুটিং গেমগুলিতে তার দারুণ স্কিল রয়েছে। এখানে আমরা জানতে পারি 2 ভাই বোনই তাদের বাবার কাছ থেকে অনেক কিছু বিষয় লুকিয়ে রাখে, যেমন নিনা তার বয়ফ্রেন্ডের কারণে রিপোর্টিং ছেড়ে দিয়েছে এবং কাইল একজন প্রো গেমার, কিন্তু তার বাবা এ বিষয়ে কিছুই জানে না। ড্যান এবং জেসিকা প্রতি বছর অ্যানিভার্সারির এই দিনটি কার্নিভালে গিয়ে উদযাপন করে। আজকের দিনটি তাদের জন্য খুবই স্পেশাল, তাই তারা এখানে কিস করছিল। অনুমতি ছাড়াই কয়েকটি বদমাস তাদের ছবি তুলে নেয়। ড্যান ছেলেটিকে অনুরোধ করে ছবিটি ডিলিট করে দিতে, কিন্তু ছেলেটি ড্যানকে উপহাস করে এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে সে ওই ছবিটি অনলাইনে পোস্ট করে দেয়। এমনকি সে ড্যানকে লুজার বলে অপমান করে। জেসিকা ড্যানকে এই সব কিছুই ইগনোর করতে বলছিল, কিন্তু ওই ছেলেটি ড্যানের গায়ে পানিও ঢেলে দেয় এবং জেসিকার সাথেও বাজে বাজে কথা বলে, কারণ ছেলেটির মনে হয় জেসিকা একজন দুর্বল মানুষকে বিয়ে করেছে। ড্যান তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং জেসিকার কথা ভেবে সে সেখান থেকে চলে যায়। তবে এই ঘটনায় সে অনেক কষ্ট পেয়েছিল। বাড়ি ফেরার পথে জেসিকা ড্যানকে শান্ত করে, কারণ সে চায় না ড্যান ছেলেটির সাথে ঝগড়া করুক। সে জানে ড্যান একজন সাধারণ মানুষ, যেই মানুষটি লড়াই ঝগড়া থেকে দূরে থাকতেই পছন্দ করে। ড্যানের সাথে নর্মালি কথা বললেও জেসিকা মনে মনে ড্যানের প্রতি কিছুটা হতাশ বোধ করে। বাড়িতে ফিরে ড্যান এই ঘটনাটি নিয়ে ভাবতে থাকে এবং খুবই দক্ষতার সাথে সে তার ছেলের ডাইপার চেঞ্জ করে। এরপর ড্যান তার বেডরুমে আসে। আজকের রাতটাও তাদের জন্য স্পেশাল। ড্যান বিড়বিড় করে বলতে থাকে, আমার উচিত ছিল ওই ছেলেটাকে পিটিয়ে দেওয়া, যেটা শুনে জেসিকা হেসে ফেলে, কিন্তু তার স্বামীর হতাশা দেখে সে এই কথার জন্য ক্ষমা চায়। পরদিন জেসিকা তার বক্সিং ক্লাসে তার হতাশা প্রকাশ করে। সেখানে সে গুইন নামে একটি মহিলার সাথে কথা বলতে শুরু করে। ভারী ব্যাগে ঘুষি মারতে মারতে সে তাদের কিশোরী মেয়েটিকে নিয়ে তার সমস্যাগুলি শেয়ার করে। গুইন জানায় সে তার প্রাক্তন স্বামীকে দেখতে বাফেলোতে এসেছে। জেসিকার একটি ভুল করে মারা ঘুষি সরাসরি গুইনের মুখে এসে লাগে, যেটা শেষ পর্যন্ত তাদের মধ্যে একটি বন্ধুত্বের সৃষ্টি করে। জেসিকা গুইনের সাথে তার বিবাহিত জীবনের অনুভূতি এবং হতাশার কথাগুলি শেয়ার করে। জেসিকা বলে সে তার পরিবারকে অনেক ভালোবাসে, বিশেষ করে তার স্বামী ড্যানকে, কিন্তু সে তাকে বিয়ে করে ফেসে গেছে, কারণ জেসিকা ট্রাভেলিং করতে ভালোবাসে, কিন্তু ড্যান তাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায় না। তবে এখন জেসিকা তার অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। গুইন নামের ওই মহিলা আসলে একজন ট্রাভেল এজেন্ট। কিছুক্ষণের মধ্যেই তাকে এয়ারপোর্টে যেতে হবে। তবে যাওয়ার আগে সে তার বিজনেস কার্ডটি জেসিকার হাতে দিয়ে যায় এবং সে জানায় যদি কখনো সে তার স্বামীকে ছেড়ে দেয় তাহলে সে যেন তার সাথে কন্ট্যাক্ট করে। এদিকে ড্যান তার ছোট বাচ্চাটাকে নিয়ে মলে আসে শপিং করতে। সে লক্ষ্য করে একজন সন্দেহজনক ব্যক্তি তার পিছু করছে। যখন সে ব্যক্তি তার দিকেই তেড়ে আসে, ড্যান দ্রুত তার প্রতিক্রিয়া দেখায়। ড্যান তাকে বলে, বাচ্চাটাকে তো আগে নামাতে দাও, কিন্তু কে শোনে কার কথা। ম্যাক্সকে নিয়ে থাকা অবস্থাতেও ড্যান অত্যন্ত দক্ষতার সাথে আক্রমণকারীকে নিরস্ত করে, যেটা দেখে আশেপাশের লোকজন হতবাক হয়ে যায়। বাড়ি ফেরার পথে ড্যানের গাড়ি চালানোর দৃশ্যটিও ছিল অসাধারণ, যেটা দেখে তার প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ওঠে। তাদের মনে হয় ড্যানের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। এরপর ড্যান বাড়িতে ঢুকেই সে একটি গোপন জায়গা থেকে তার কিছু হাতিয়ার, নগদ টাকা এবং পুরনো পাসপোর্ট বের করে এবং কোনো এক ভয়ে সে তার প্রাক্তন সহযোগী অগির সাথে যোগাযোগ করে। ড্যান অগিকে তার পরিবারের জন্য নতুন পরিচয়পত্র তৈরি করার কথা বলে এবং সে জানায় তারা বিপদে পড়েছে।
অগি তাকে বলে তার পুরনো বক্স ম্যাক্রফি তাকে খোঁজার জন্য পুরো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়াচ্ছে এবং অনলাইনে পোস্ট করা ছবিটি তার অবস্থান ফাঁস করে দিতে পারে। ড্যান নতুন পরিচয়পত্রের জন্য অগিকে $5,00,000 অফার করে এবং 3 দিনের মধ্যে লাস ভেগাসে দেখা করার কথা বলে। ড্যান অগিকে এটাও জানায় যে তার স্ত্রী এই সম্পর্কে কিছুই জানে না। অগি তাকে সতর্ক করে দেয় যে সে যদি তার পরিবারকে সত্যটা না জানায় তাহলে ম্যাক্রফের ভাড়াটের গুন্ডাদের কাছ থেকে পালানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে, কারণ তার পরিবার জানবেই না আসলে কি ঘটছে। ড্যান তাড়াহুড়ো করে তার পরিবারের জিনিসপত্রগুলি গুছিয়ে নেয়। এরপর সে নিনা স্কুলে যায় তাকে আনতে, কিন্তু নিনা এখানে ছিল না। ড্যান নিনার সহপাঠীদের কাছে জানতে পারে নিনা রিপোর্টিংয়ের কাজ ছেড়ে দিয়েছে এবং সে তার প্রেমিকের সাথে রয়েছে। ড্যান $50 পরিবর্তে নিনার ঠিকানা জেনে নেয়। এরপর সে নিনার কাছে আসে। ড্যান তার হতাশা প্রকাশ করে যে নিনা কেন তার রিপোর্টিংয়ের স্বপ্ন ত্যাগ করেছে। ড্যান নিনাকে বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? উত্তরে নিনা তাকে জানায়, তুমি তো আমার লেখা পড়োই না, তুমি কি জানবে? ড্যান বলে, আমি তোমার লেখা প্রতিদিনই পড়ি। ড্যান অযথা সময় নষ্ট করতে চাইছিল না, তাই সে নিনাকে বলে আজ তারা ঘুরতে যাবে, তাই কাইলকে নিতে এখনই তাদের দাবা ক্লাবে যেতে হবে। ড্যান আরও হতাশ হয় যখন সে জানতে পারে কাইল দাবা খেলা ছেড়ে দিয়েছে। এরপর তারা সামিরের বাড়িতে গিয়ে দেখে যে কাইল স্ট্রিমিং করার জন্য টাকা দিচ্ছে। ড্যান তার সন্তানদের জানায় যে তারা লাস ভেগাসে ঘুরতে যাচ্ছে। জেসিকার সামনে তাদের এই যাত্রা নিয়ে শুধু উত্তেজিত থাকতে হবে, আর তারা যদি এটা না করে তাহলে ড্যান তাদের এই গোপন বিষয়গুলি মায়ের সামনে ফাঁস করে দেবে। এরপর ড্যান জেসিকার কাছে আসে। ড্যান তাকে বলে হঠাৎ করেই তারা একটি ভ্রমণে বেরিয়ে পড়ুক, যার স্বপ্ন জেসিকা বহুদিন ধরে দেখে আসছে। এই তাড়াহুড়োর কারণে জেসিকা দ্বিধায় পড়ে, তবে সে ড্যানের অনুরোধকেও ফেলতে পারে না, তাই তারা সকলেই ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। বেরোনোর সময় ড্যান লক্ষ্য করে হসপিটালের বাইরে একটি কালো এসইউভি পার্ক করা রয়েছে, তাই সে জেসিকাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলে। পার্কিং লট ছেড়ে যাওয়ার সময় ম্যাক্রফির লোকেরা সেখানে উপস্থিত হয়, তবে ড্যান খুবই দক্ষতার সাথে তাদের পিছু ধাওয়া করা থেকে বাঁচতে থাকে এবং তাড়াহুড়ো করে গাড়ি চালানোর কারণ নিয়ে নানা ধরনের গল্প বানিয়ে তার পরিবারকে বিপদের কথা থেকে অজানা রাখে। ড্যান তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে হঠাৎ সামনে কিছু একটা পড়ে যায়, হয়তো কোনো কাঠবেড়ালি। সে তখন বুঝতে পারে যে তার গাড়িতে ট্র্যাকার লাগানো আছে। ড্যান তৎক্ষণাৎ তার কর্মস্থলে পৌঁছায়। পিছু করতে থাকা লোকেদের কাছ থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেখানকার গেট বন্ধ করে দেয়। পরিবারের সদস্যদের গাড়ির ভেতরেই রেখে সে তেল পরিবর্তন এবং কুল্যান্ট পরীক্ষা করার অজুহাত দেয়। জেসিকা বাইরে যেতে চায়, কিন্তু ড্যান তাকে গাড়িতেই থাকতে বলে। এরপর গাড়ির নিচে থেকে ড্যান সেই ট্র্যাকারটি খুঁজে পায় এবং সঠিক সময়ে সেটি সরিয়ে ফেলে। পিছু করতে থাকা হামলাকারীদের দল জাস্ট একটুর জন্য তাকে মিস করে যায়। এখানে একটি নতুন গাড়ি টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুত হচ্ছে। ড্যান ওই গাড়ি চালককে দ্রুত গাড়ি চালাতে উৎসাহিত করে এবং সে চালকের সাথে সেই ট্র্যাকারটি গাড়িটির মধ্যে লাগিয়ে দেয়। সে ওই লোকটিকে বলে, টেনশন ফ্রি গাড়ি চালাও, স্পিড লিমিট ছাড়িয়ে গেলেও জরিমানা দেওয়ার দায়িত্ব আমার। পিছু করতে থাকা লোকজন ড্যানের এই ছলনায় ফাঁদে পড়ে। লাস ভেগাস পৌঁছাতে এখনও 33 ঘন্টা বাকি। ড্যানের স্ত্রী এবং বাচ্চারা সোশ্যাল মিডিয়ায় তাদের এই যাত্রার পোস্ট করতে থাকে, কিন্তু তাদের এই কাজ ড্যানকে বিপদে ফেলতে পারে। তাই ড্যান তাদের সকলের ফোন নিয়ে নেয় এবং কোনো রকম ডিভাইস ব্যবহার না করে এই যাত্রাটি এনজয় করতে বলে। এরপরই সে সমস্ত ফোনগুলিকে নদীতে ফেলে দেয়। মোবাইল ছাড়া সকলেই বিরক্ত হচ্ছিল, বিশেষ করে কাইল। এরপর তারা ট্রাভেল এজেন্সিতে পৌঁছে যায়। ড্যান লোকটিকে লাস ভেগাসের একটি হোটেল রুম বুক করতে বলে। লোকটি ক্রেডিট কার্ড চাইলে ড্যান তাকে একটি টাকার মোটা বান্ডিল দেয়, কারণ ক্রেডিট কার্ড ইউজ করলে লোকেশন ট্র্যাক হতে পারে। অনেকদিন পর এই পরিবারটি একসাথে কোথাও ঘুরতে বেরিয়েছে, তাই তারা আইস আইস বেবি গানের সাথে আনন্দে মেতে ওঠে। এদিকে ম্যাক্রফে নামের লোকটি ড্যানের বাড়িতে আসে এবং সে কাইলের জনপ্রিয় স্ট্রিমিং নেম অর্থাৎ কিলবয় নামক পরিচয়টি জানতে পেরে যায়। ম্যাক্রফে ভালোভাবে জানে যে ড্যান তার পরিবারকে এ ব্যাপারে কিছুই জানায়নি। এদিকে ড্যান পথে কিছুটা বিরতি নেয়। নিনা তার ভাই কাইলকে গেমিং ক্যারিয়ার নিয়ে খোঁটা দিতে শুরু করে। কাইলও কম যায় না, সেও নিনাকে তার বয়ফ্রেন্ড নিয়ে খোঁজা মারতে শুরু করে। এখানে একটি মেয়ে কাইলকে চিনতে পারে এবং তার সাথে একটি ছবি তুলতে চায়। বাথরুমে ড্যান জেসিকাকে তার অতীত জীবনের কথা কিভাবে জানাবে সেটারই আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল। আজকের রাতটা তারা এখানেই কাটাবার পরিকল্পনা করে। ড্যান কয়েকটি রুম বুক করে এবং সমস্ত টাকা পেড করে দেয়। বেরিয়ে আসার সময় ড্যান লক্ষ্য করে কাইল একটি মেয়ের সাথে কথা বলছে। এটা দেখে ড্যান খুশি হয় এবং সে নিনাকে জিজ্ঞাসা করে কেন ওই মেয়েটি কাইলের সাথে সেলফি তুলল এবং কেনই বা তাকে কিলবয় নামে ডাকছে। ড্যান যখন জানতে পারে যে তার ছেলে একজন জনপ্রিয় গেমার এবং ওই মেয়েটি সেই ছবিটি অনলাইনে পোস্ট করে ফেলেছে, তখনই সে তার পরিবারকে জানায় যে সব রুম বুক হয়ে গেছে, তাই তাদের যাত্রা চালিয়ে যেতে হবে। ম্যাক্রফে স্থানীয় মোটরসাইকেল গ্যাংকে ড্যানের পিছু নেওয়ার নির্দেশ দেয়।
তারা একটি ব্রিজের দিকে এগিয়ে যায়। ড্যান লক্ষ্য করে যে 3 জন বাইকার তার পিছু নিয়েছে, কিন্তু ড্যানের পরিবার ততক্ষণে শান্ত সঙ্গীত শুনে ঘুমিয়ে পড়েছে। ড্যান নিস্তব্ধে তার সাইলেন্সারযুক্ত বন্দুকটি রেডি করে। পরিবারের সদস্যরা তখন গাড়ির ড্যাশবোর্ডের উপরে রাখা খেলনা কুকুরের মতো মাথা নাড়াচ্ছে। বাইকারদের মধ্যে থেকে একজন ড্যানের গাড়ির আয়নায় গুলি চালায়, কিন্তু ড্যান কোনো রকমে একজনকে সরিয়ে দেয় এবং একটি বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে। একমাত্র ম্যাক্স জেগেছিল এবং সে সব কিছুই উপভোগ করছিল। এমনকি সে তার বাবাকে দুধের বোতল তুলে দেয় অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য। ড্যান তৃতীয় বাইকটিকেও ধাক্কা দেয়। ফাটা পোস্টার নেকলা বাইকার, এরকমই কিছু সিন দেখা যায়। জেসিকার ঘুম ভেঙে যায়। সে বলে ওটা কি ছিল। উত্তরে ড্যান জানায় সে একটা গর্তের উপর দিয়ে গাড়ি চালিয়ে ফেলেছে। সারা রাত ধরে গাড়ি চালানোর পর ড্যান অবশেষে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তার পরিবার জেগে উঠেছে, তাই তাকেও জেগে থাকতে হয়। নিনা যেই কলেজটিতে ভর্তি হতে চায় সেটা এখান থেকে আধা কিলোমিটার দূরে, তাই নিনা সেখানে যাওয়ার জন্য জেদ ধরে। জেসিকা প্রথমে যেতে চায় না, কারণ তার মনে হয় নিনা তার বয়ফ্রেন্ড ট্রেভরকে দেখতেই সেখানে যেতে চাইছে, কিন্তু নিনা তাকে জানায় সে আসলে কলেজ ক্যাম্পাস দেখতে চায়। অবশেষে তারা সেই কলেজে যায়। জায়গাটি বেশ সুন্দর। একটি ছাত্র জেসিকাকে পিছন থেকে দেখে ভুল করে ছাত্রী মনে করে এবং তাকে বিয়ার অফার করে, কিন্তু জেসিকা ঘুরে দাঁড়াতেই তার এই ভুল ভেঙে যায়। ছেলেটি তাকে সরি বলে। জেসিকা তার কলেজের দিনগুলি মনে করে এবং কেক স্ট্যান্ডে সে তার দক্ষতা দেখায় এবং সে নিনাকে বলে যেন তুমি এটা করতে চাও না। নিনা আসলে এই কলেজে আসতে চেয়েছিল কারণ তার বয়ফ্রেন্ড ট্রেভর এখানে পড়াশোনা করে। কাইল নিনাকে বলে আমরা ট্রেভরকে পছন্দ করি না, কারণ ট্রেভরকে ডেট করার পর থেকেই তুমি একদম আলাদা একজন মানুষ হয়ে গেছো। সে তোমাকে এমনভাবে ট্রিট করে যেন তুমি এর থেকেও বেশি কিছু প্রাপ্য। ক্যাম্পাস ট্যুরের সময় ড্যান স্বীকার করে সে জেসিকার পারফরমেন্সে মুগ্ধ হয়েছে। জেসিকাও স্বীকার করে যে গত কয়েকদিনে ড্যানের এই আকস্মিক পরিবর্তনগুলি তারও পছন্দ হয়েছে। ঠিক সেই সময়তেই ড্যান একজন সন্দেহজনক জার্মান লোককে দেখতে পায় এবং সে ভাবে লোকটি হয়তো ম্যাক্রফির জন্য কাজ করছে। ড্যান ওই লোকটির সাথে কথা বলে এবং তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করে। জেসিকা তাদের এই অদ্ভুত কথোপকথনগুলি লক্ষ্য করছিল। এটা বুঝতে পেরে ড্যান ওই লোকটির সাথে জার্মান ভাষায় কথা বলতে শুরু করে, যাতে তার স্ত্রী তাদের এই কথাবার্তাগুলি ধরতে না পারে। জেসিকা চলে যাওয়ার পর লোকটি তার ব্রিফকেসের ভেতরটা দেখায়। ড্যান জিজ্ঞাসা করে এটা কি। প্রশ্নের উত্তর পাওয়ার আগেই একটি লোক তার উপর হামলা করে দেয়। তারা কেমিস্ট্রি ল্যাবে লড়াই করছিল। ঠিক তার পাশের রুমেই তার পরিবার ছিল, কিন্তু ড্যান তাদের কিছুই বুঝতে দেয় না। সংক্ষিপ্ত লড়াইয়ের পর ড্যান আক্রমণকারীকে অচেতন করে এবং সে তার পরিবারের সাথে আবারও যোগ দেয়। কিন্তু নিনা ট্রেভারের সাথে দেখা করতে গিয়েছিল, যেখানে সে ট্রেভারকে হাতে নাতে ধরে ফেলে এবং বুঝতে পারে ট্রেভার তার সাথে প্রতারণা করেছে। এরপর সে কাঁদতে কাঁদতে ফিরে আসে। ড্যান তাকে একটি গল্প শোনায় এবং তাকে একটি মার্শাল আর্ট মুভ শেখায়, যেটা কিছুক্ষণের জন্য প্রচণ্ড ব্যথা দিতে পারে। নিনার মনে একটি সন্দেহ ছিল যে ড্যান এই মুভটি কীভাবে জানল, কিন্তু সে বিশেষ কথা বাড়ায় না। এরপরই সে ওই মুভটি ট্রেভরের উপর প্রয়োগ করে এবং তার একটি ছবি তুলে নেয়। ড্যানের বলা কথাগুলো নিনার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিয়েছে। সে ভ্যানে ফিরে আসে এবং তার বাবাকে ধন্যবাদ জানায়। পুনরায় যাত্রা শুরু করার পর পরিবারটি আরও ঘনিষ্ঠ হয় যখন নিনা ড্রাইভিং করে। ড্যানের বলা কথাবার্তা থেকে নিনা বুঝতে পারে তার বাবা সত্যিই তার আর্টিকেলগুলি পড়ত। সেই দিন তারা একটি ছোট্ট হোটেলে ওঠে, যেখানে তারা বিশ্রাম নেয়। জেসিকা ড্যানের আকস্মিক দিকটির প্রতি মুগ্ধ হয় এবং সে অনুভব করে যে ড্যানের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। জেসিকা সন্দেহ করে যে বিয়ের আগে ড্যান হয়তো এমনটাই ছিল। পরের দিন সকালে ড্যান অগির সাথে যোগাযোগ করে, যিনি ড্যান এবং তার পরিবারের জন্য নতুন পরিচয়পত্র পৌঁছে দেওয়ার গন্তব্যে ছিলেন। কিন্তু সমস্যা হলো ড্যান এখনও তার পরিবারকে কিছুই জানায়নি। অগি তাকে জানায় পরিবারের সকলের নাম পরিবর্তন করা হয়েছে। এটা যখন তাদের চোখে পড়বে তখন তারা সন্দেহ করতে পারে। ড্যান একটি রেস্টুরেন্টে ফিরে আসে এবং চুপিসারে চুরি করা ফোনটি ফিরিয়ে দেয়। এরপর সে বসে বসে ভাবে সে কিভাবে তার ফ্যামিলিকে এই কথাগুলি জানাবে। কাইল তার কাছে আসে। গেমিং নিয়ে কথাবার্তা শুরু হয়। কাইল ড্যানকে বোঝানোর চেষ্টা করে যে গেমিং তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ড্যান মনে করে গেমিং শুধুমাত্র সময়ের অপচয় এবং ভ্যালোরেন্ট, পাবজি, ফ্রি ফায়ার মতো গেমগুলিতে শুধু মারামারি রয়েছে, যেটা তার একদমই পছন্দ নয়। কিন্তু কাইল প্রমাণ করতে চায় সে এই বিষয়ে কতটা দক্ষ। তাই সে ড্যানকে লেজার ট্যাগ গেমে চ্যালেঞ্জ করে। তারা একটি শর্ত রাখে, যদি কাইল জেতে তাহলে সে আবার গেমিং শুরু করতে পারবে, আর যদি হেরে যায় তাহলে তাকে 6 মাস বল খেলতে হবে। তারা সিদ্ধান্ত নেয় প্রথম 3টি ট্যাগ যেই পাবে সেই জিতবে। এরপর গেম শুরু হলে প্রথম 2টি ট্যাগ ড্যানই পেয়ে যায়, কিন্তু কাইল ড্যানের এই কৌশলগুলিকে নকল করে সেই ম্যাচটি জিতে নেয়। যদিও কাইল বুঝতে পারে সে জেতার জন্য চিটিং করেছিল, কিন্তু তাদের এই একসাথে গেমিং করাটা বাবা ও ছেলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ায় এবং তারা এই যাত্রাটি আরও বেশি এনজয় করতে শুরু করে।
অবশেষে লাস ভেগাসে পৌঁছে তারা শহরের একটি নামি দামি হোটেলে ওঠে। ড্যান নিচে অগির সাথে দেখা করতে চলে যায়। অগি তাকে তাদের নতুন পরিচয়পত্র এবং ভ্যাঙ্কুভার শহরে পৌঁছানোর একটি ফ্লাইটের টিকিট দেয়। এখানে ভ্যাঙ্কুভার বলতে কানাডার একটি শহরের নাম বোঝানো হয়েছে। ড্যান নিজেকে প্রস্তুত করে, কারণ সে পরিকল্পনা করেছিল আজ সে রোম্যান্টিক ডিনারে জেসিকাকে সত্যিটা জানিয়েই দেবে। ড্যান তার বাচ্চাদের ম্যাক্সের দেখাশোনা করার দায়িত্ব দেয় এবং এই রুম থেকে বাইরে না বেরোনোর নির্দেশ দেয়। বাচ্চারা বাবার উত্তরে হ্যাঁ জানালেও ড্যান সম্ভবত জানে না যে তাদের বাচ্চারা এই কথাগুলো শুনবে না। ম্যাকরাফির লোকজন ইতিমধ্যেই ড্যানের অবস্থান সম্পর্কে সচেতন। একজন জনপ্রিয় গেমার হওয়ার কারণে কাইল প্রস্তাব দেয় হাইপারএক্স গেমিং এরিনাতে যাওয়ার। নিনা প্রথমে যেতে চায় না, কিন্তু তার আর কোনো বিকল্পও নেই। কাইল এরিনায় পৌঁছে আরেকজন জনপ্রিয় গেমারের সাথে দেখা করে, যার নাম রিয়ান। এখানে রিয়ান তাকে ভ্যালকেরি এবং অন্যান্যদের সাথে দেখা করার সুযোগ করে দেয়। রিয়ান টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় না, কারণ সে নিনার সাথে পরিচয় বাড়াতে চায়। ভ্যালকেরি কাইলকে তার জায়গা নিতে বলে এবং ভ্যালোরেন্ট টুর্নামেন্ট ফাইনালের জন্য তার দলের সাথে যোগ দিতে বলে। আমরা দেখতে পাই ম্যাক্রফের লোকজন তাদের পিছু নিয়েছে। এখানে রিয়ানের মনে হয় তাকে ছাড়া এই ম্যাচটি জেতা অসম্ভব, কিন্তু দেখা যায় কাইল একাই বিপরীত দলকে হারিয়ে দিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি জিতে নেয়। এদিকে ড্যান একটি ফরাসি রেস্টুরেন্টে জেসিকাকে সত্যটা বলার চেষ্টা করছিল, কিন্তু বারবার সে বাধাপ্রাপ্ত হয়, যে কারণে সে ওয়েটারকে ফরাসি ভাষায় বকা দিতে শুরু করে। জেসিকা রীতিমতো অবাক হয়, কারণ সে জানতো না যে তার স্বামী দুটি বিদেশি ভাষা জানে। এর আগেও তাকে জার্মান বলতে শুনেছিল সে। ড্যান তার অতীত জীবনের সত্যিটা প্রকাশ করার সাহস না পেয়ে ফরাসি ভাষায় সেটা ব্যাখ্যা করার চেষ্টা করে। অর্থ না বুঝলেও জেসিকা তার বক্তব্য খুবই সুরেলা এবং আকর্ষণীয় মনে করে। ড্যান তার এই স্বীকারোক্তি কিছু সময়ের জন্য বন্ধ রাখে এবং জেসিকাকে নিয়ে ভেগাসের সবচেয়ে জনপ্রিয় খেলাটি খেলতে যায়। কিছুক্ষণ পরে সে বাচ্চাদের খোঁজ নেওয়ার জন্য কল করে এবং কোনো উত্তর না পেয়ে তারা তাদের রুমে ফিরে আসে। তাদের বাচ্চারা রুম থেকে বেরোনোর আগে বেশ ভালো মতোই সেট আপ করে গেছে, কারণ দরজা খুলতেই জেসিকার মনে হয়েছে তাদের বাচ্চারা হয়তো ঘুমিয়ে পড়েছে। এটা শুনে ড্যান শান্তি পায়। জেসিকা ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। ঠিক তখনই তার পিছনে একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখা যায়। এদিকে ড্যান লেজারগুলি দেখে বুঝতে পারে তাদের উপর হামলা হতে চলেছে, তাই সে একটি মদের বোতল হামলাকারীদের উপরে ছুঁড়ে দেয় এবং তার উপরে গুলি চালিয়ে আগুন লাগিয়ে দেয়। কিন্তু জেসিকা এখন হামলাকারীদের কবলে, তাই সে বন্দুকটি নিচে নামিয়ে রাখে এবং চালাকির সাথে পায়ের মধ্যে রাখা একটি চাকু বের করে নেয়। আক্রমণকারী ব্যক্তি ড্যানকে শন নামে ডাকে এবং সে হাইপার এক্সে তার সন্তানদের হত্যা করার কথাও জানায়। তাদের এই কথাবার্তা শুনে জেসিকা একেবারেই হতবাক হয়ে যায়। লোকটি আরও কিছু বলতে চাইছিল, কিন্তু ড্যান সেই চাকুটি তার দিকে ছুঁড়ে দেয় এবং এর সাথে সাথে এই লোকটির দি এন্ড হয়ে যায়। এটা দেখে জেসিকার ভমিটিং শুরু হয়ে যায়। এরপর জেসিকা সন্তানদের কাছে যায় এবং বুঝতে পারে কেউই নেই। আক্রমণকারী ব্যক্তি হাইপার এক্সের কথা উল্লেখ করেছিল। তারা বুঝতে পেরে যায় তাদের বাচ্চারা এখন কোথায় রয়েছে। যাওয়ার পথে জেসিকা ড্যানকে বলে সে তার মুখ দেখতে চায় না। এই মুহূর্তে সে শুধু তার সন্তানদের খুঁজে পেতে চায়। তাদের কাছে মোবাইলটা পর্যন্ত নেই, কারণ সেই মোবাইল ড্যান নদীতে ফেলে দিয়েছে। গেমিং এরিনায় 30টা কিল করে কাইল তার খেলা শেষ করে। এরপর ড্যান এবং জেসিকা এসে তাদের নিয়ে যায়। ড্যান অবশেষে সত্যটা প্রকাশ করে। সে বলে আমার পুরনো সহকর্মীরা আমাদের হত্যা করার চেষ্টা করছে। ড্যানের কথা শুনে তার হাসাহাসি করে। ড্যান বলে আমি মজা করছি না, ম্যাক্সকে জিজ্ঞাসা করতে পারো, তোমার মাকেও জিজ্ঞাসা করতে পারো। বিয়ের আগে আমি একজন অ্যাসেসিয়ান ছিলাম, কিন্তু আমি সেই জীবন থেকে পালিয়ে এসেছি, আর এখন তারা আমাদের খুঁজে পেয়েছে। কাইল তার বাবাকে মিথ্যাবাদী মনে করে। ড্যানের কথা বাচ্চারা ততক্ষণ বিশ্বাস করছিল না যতক্ষণ না তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। তারা একটি গাড়ির পিছনে আশ্রয় নেয়, যেখানে ড্যান ভাড়াটে গুন্ডাটিকে মেরে ফেলে। এবার কাইলের পালা বমি করার। এরপর তারা একটি জায়গায় আশ্রয় নেয় এবং ড্যান তার অতীতের সমস্ত সত্যটা প্রকাশ করে, যার মধ্যে রয়েছে ম্যাকরাফির ভাড়াটে সৈন্য হিসেবে তার ভূমিকা, যিনি 43 জনের মৃত্যুর জন্য একাই দায়ী। তার এই কথাবার্তা শুনে কাইল অনেক রেগে যায়, কারণ ড্যান একদিন কাইলকে গেম খেলা বন্ধ করতে বলেছিল, যার প্রধান কারণ ছিল খুনোখুনি বা মারামারি। অথচ তার বাবা নিজেই একজন গুপ্তঘাতক। এখন তারা বুঝতে পারছে ড্যান কেন কখনোই শহর ছেড়ে যেতে চায়নি এবং কেন তিনি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে ছিলেন। ড্যান তাদের নতুন পরিচয়পত্র তাদের হাতে তুলে দেয়। এখন নিনার নতুন নাম মলি অ্যান্ডারসন, কাইলের নতুন নাম ভ্যান। নামটি দেখার পর সে আরও রেগে যায়, কারণ সে নিজেকে গাড়ি মনে করছে। 18 বছর ধরে মিথ্যাচারের পর পরিবারটি তাকে মেনে নিতে অস্বীকার করে। জেসিকা সিদ্ধান্ত নেয় সে তাকে ছেড়ে চলে যাবে এবং সে একাই তার সন্তানদের দায়িত্ব নেবে। পুরো রাতটা রুমের বাইরে থেকে ড্যান পাহারা দেয়। এদিকে জেসিকা গোয়েনকে ফোন করে তার সাহায্য চায়। পরদিন সকালে জেসিকা তার বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে। যদিও ড্যান বোঝানোর অনেক চেষ্টা করেছিল,
সে বলে এই যাত্রা নিরাপদ হবে না এবং ম্যাকরাফি তাদের পিছু করতে পারে। জেসিকা কেবল তাকে একটি কথাই বলেছিল, আমাদের থেকে দূরে থাকো। এরপর জেসিকা যখন সেখানে পৌঁছায় সে অবাক হয় এটা দেখে যে গুয়েন তার জন্য একটি প্রাইভেট জেটে অপেক্ষা করছে। জেসিকা ভাবতেও পারেনি যে গুয়েন তাকে নিজে নিতে আসবে। জেটের মধ্যে গুয়েন জেসিকাকে তার বাফেলোতে থাকা এক্স বয়ফ্রেন্ডের কথা বলে। বছরের পর বছর তারা একই সাথে কাটিয়েছিল, কিন্তু একটি অন্য মহিলাকে পেয়ে সেই লোকটি তার সাথে চলে গিয়েছিল এবং তারা এখন বিয়েও করে নিয়েছে। জেসিকা জিজ্ঞেস করে, তুমি সেই মেয়েকে দেখেছিলে? গুয়েন উত্তর দেয়, অবশ্যই দেখেছিলাম, আমাকে দেখতে হয়েছিল, আমি দেখতে চেয়েছিলাম তার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই। জেসিকা আবার প্রশ্ন করে, তুমি কি করেছিলে? উত্তরে গুয়েন বলে, আমি যা করতে পারি সেটাই করেছিলাম, আমি তার কাছে গিয়ে তার বিশ্বাস অর্জন করেছি, তারপর অপেক্ষা করেছি যতক্ষণ না সে আমার ফাঁদে পা দেয়। জেসিকা বুঝতে পারে যে গুয়েন তার কথাই বলছে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ম্যাকরাফি সেখানে এসে উপস্থিত হয়। ম্যাকরাফি ড্যানকে ভিডিও কলে দেখায় যে তার পরিবারকে বন্দী করা হয়েছে। একটি পরিত্যক্ত হোটেলে ম্যাকরাফির ভাড়াটেরা পুরো জায়গাটিকে ঘিরে রেখেছে। পেন্ট হাউসে পৌঁছানোর পর ম্যাকরাফি ড্যানকে নিয়ে মজা করে। প্রকাশ পায় সে ড্যানের বাবা, অর্থাৎ ড্যান ছিল ম্যাকরাফির নিজস্ব ছেলে। কিন্তু ম্যাকরাফি ড্যানকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ ড্যান তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এখন সে আর তাকে মারতে চায় না, কারণ গত কয়েকদিন ধরে এই ঘটনায় জড়িত প্রতিটি মানুষকে ড্যান শেষ করে ফেলেছে। তাই ম্যাকরাফি ছেলের প্রতি গর্বিত। এখন সে চায় ড্যান তার সঙ্গে কাজ করুক। ড্যান যদি তার জন্য কাজ শুরু করে তবেই সে তার পরিবারকে মুক্তি দেবে। কিন্তু এখানেও একটি শর্ত আছে, ড্যান আর কখনোই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে না, এবং সে যদি এটা অস্বীকার করে তাহলে তার পরিবারকে এখনই হত্যা করা হবে। কোনো উপায় দেখতে না পেয়ে ড্যান রাজি হয়ে যায়। ম্যাকরাফি তার ভাড়াটেদের আদেশ দেয় পরিবারটিকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। হঠাৎ করেই বাচ্চাদের মনে বাবার প্রতি ভালোবাসা জেগে ওঠে। কাইল লিফটের সবকটি সুইচ একসঙ্গে চেপে দেয়। বাচ্চারা তাদের মায়ের কাছে অনুরোধ করে যে তারা তাদের বাবাকে এভাবে ছেড়ে যেতে পারে না, তারা চায় জেসিকা ড্যানকে রক্ষা করুক। জেসিকা ম্যাক্সের ডাইপারটি খুলে লোকটির মুখে সেটি ঠেলে দেয় এবং তাকে নিচে ফেলে দেয়। এরপর তারা ঠিক করে যে তারা তাদের বাবাকে ফেরত আনতে যাবে। এদিকে ম্যাকরাফি চলে যাওয়ার পর গুয়েন ড্যানের কাছে আসে। ড্যান লক্ষ্য করে যে গুয়েন তাকে আবারও তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে। ড্যান হাতের কৌশলে গুয়েনকে ঘুম পাড়িয়ে দেয়। অপরদিকে ম্যাকরাফি কিছু একটা সন্দেহ করে আবার সেই বিল্ডিংয়ের দিকে আসতে শুরু করে। ড্যানের পরিবার ড্যানের কাছে উপস্থিত হয়। ড্যান জেসিকার কাছে এই সমস্ত কিছু গোপন রাখার জন্য ক্ষমা চায় এবং কথা দেয় সে এবার থেকে সবসময় সত্যি কথাই বলবে, কারণ সে একজন ভালো স্বামী এবং বাবা হতে চায়। কাইল সেখানে পড়ে থাকা একটি ড্রোন পরীক্ষা করে দেখছিল। এরপর ড্যান কাইলের থেকে সেই রিমোটটি নিয়ে নেয়। রিমোটটি কন্ট্রোল করা দেখে কাইল বুঝতে পারে যে তার বাবা সত্যিই অসাধারণ। ড্রোনের সাহায্যে তারা বুঝতে পারে ম্যাকরাফি গুন্ডারা ফিরে আসছে। এটা দেখে ড্যান সকলকে ছাদে যাওয়ার নির্দেশ দেয় এবং সে নিজে আক্রমণকারীদের আটকানোর চেষ্টা করে। কাইল ড্রোন ব্যবহার করে ম্যাকরাফির গুন্ডাদের অবস্থান চিহ্নিত করে এবং সে ড্যানকে তথ্য দেয়। ড্যান অত্যন্ত দক্ষতার সাথে ম্যাকরাফির লোকেদের মারধর করতে থাকে। ম্যাকরাফি গুয়েনকে জাগিয়ে তোলে এবং সে লক্ষ্য করে একটি ড্রোন ড্যানকে সাহায্য করছে। ড্যান তার বাবাকে আক্রমণ থামানোর কথা বলে, কিন্তু তিনি শোনেন না। 10 জন লোক হাতে রাইফেল নিয়ে গুলি চালায়, কিন্তু একটিও গুলি ড্যানকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। অপরদিকে লিফট উপর উঠতে শুরু করলে জেসিকা তার বাচ্চাদের লুকিয়ে দেয় এবং গুলি চালানোর জন্য প্রস্তুতি নেয়। কিন্তু গুয়েন হ্যান্ড টু হ্যান্ড কম্বাটে আত্মবিশ্বাসী হয়ে জেসিকাকে তার সাথে লড়াই করতে বলে। এদিকে কাইল তার বাবাকে জানায় এখনও 9 জন লোক বাকি রয়েছে। ম্যাকরাফি ড্রোনটিকে গুলি করে ভেঙে দেয়। ড্যান একে একে তার শত্রুদের শেষ করতে থাকে। ছেলের এই দুর্দান্ত লড়াই দেখে ম্যাকরাফি গর্বিত বোধ করে। মেয়েদের যুদ্ধে গুয়েনই জয়ী হয় এবং জেসিকাকে ধ্বংসস্তূপের নিচে চাপা দেয়। একদিকে ম্যাকরাফি ড্যানকে মাটিতে ফেলে দিয়ে তাকে শেষ করার জন্য গুলি চালানোর প্রস্তুতি নেয়। অন্যদিকে গুয়েন বাচ্চাদের কোণঠাসা করে দেয়, যেটা দেখে জেসিকা সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার শক্তি পায়। কিন্তু গুয়েন তাকে আবারও আলুর বস্তার মতো ছুঁড়ে ফেলে দেয়। অপরদিকে ড্যান অত্যন্ত দক্ষতার সাথে ম্যাকরাফির বন্দুক থেকে গুলি বের করে দিতে সক্ষম হয়, কিন্তু ম্যাকরাফির কাছে এখনও প্ল্যান বি রয়েছে। এদিকে মহিলাদের যুদ্ধে জেসিকা একটি বাঁশের লাঠি হাতে তুলে নেয়। স্কুল জীবনের কথাগুলি মনে করে সে গুয়েনকে মারার উদ্দেশ্যে একটি বড়সড় লাফ দেয়, কিন্তু তার এই প্রচেষ্টা বিফলে যায়। এটা দেখে গুয়েন অনেক মজা পায়। জেসিকা হাল ছাড়ে না, সে আবারও চেষ্টা করে, তবে এইবার জেসিকা সেই লাঠিটি বর্ষার মতো ছুঁড়ে দেয়। এদিকে ম্যাকরাফি ড্যানকে পরাজিত করে এবং তাকে শেষ করার জন্য একটি বন্দুক বের করে। ঠিক সেই সময়ে পরিবারের বাকি সদস্যরা সেখানে উপস্থিত হয়। নিনা ম্যাকরাফিকে বলে সে তার দাদুকে পেয়ে অনেক খুশি
এবং সে প্রস্তাব দেয় তারা আর 5টা পরিবারের মতো মিলেমিশে থাকতে পারে। তাদের কথাবার্তার মাঝে ড্যান একটি সুযোগ পায় বন্দুকটি ছিনিয়ে নেয়ার। এরপরই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। 6 মাস পরে সিন দেখানো হয়। নিনা একজন বিখ্যাত সাংবাদিক হয়ে ওঠে। সে ম্যাকরফি এবং তার দলের উপর একটি রিপোর্ট তৈরি করে। ড্যান একটি কোম্পানি শুরু করেছে যেখানে সে সিকিউরিটি গার্ডের প্রশিক্ষণ দেয়। এখানে সে অগিকে ম্যানেজার হিসেবে রেখেছে। জেসিকা একজন কোচ হয়ে ওঠে এবং কাইল অনলাইন গেমিংয়ে ভিডিও স্ট্রিমিং করে। গল্পের শেষ দৃশ্যে পুরো পরিবার একটি বড় ভ্রমণের জন্য প্রস্তুতি নেয় এবং এখন তাদের নতুন নিয়ম অনুযায়ী তারা তাদের ফোনটি বাড়িতেই রেখে দেয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের মুভিগুলি আবারও দেখতে পারেন। ধন্যবাদ।